মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। ও পাড়ার বিশ্বেশ্বর মহা ধরিবাজ লোক ছিল, মরে এখন বেশ ভূত হয়েছে। ওই বাঁশ পেরোতে গেছ কি সড়াৎ করে কোল ভাগে ধাক্কা দিয়ে ছিটকে দেবে। তাহলে আমি এখন কি করব? এক যদি ওর ওপরে পেচ্ছাপ করে দাও তাহলে ওর পগার পার হবে। বেশো বেটাদের ওই হলো জম। কিন্তু আমার তো পাচ্ছে না। সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনবেন শায়ক আমানের লেখা গল্প বোচাই গ্রামের বেম্বদত্তি। এই গল্পটি সানডে সাসপেন্সে প্রথম প্রচারিত হয় 7 নভেম্বর 2021 সালে। শায়ক আমানের জন্ম 1992 সালে কলকাতার তেঘড়িয়ায়। ইঞ্জিনিয়ারিং পাস করলেও তিনি সাহিত্য চর্চাকেই নিজের পেশা হিসেবে বেছে নেন। তাঁর 3টি উপন্যাস আরিন ও আদিম দেবতার উত্থান, তার চোখের তারায় এবং ভাসান বাড়ি প্রকাশিত হয়েছে বিভা প্রকাশনী থেকে। শুরু হচ্ছে বোচাই গ্রামের বেম্বদত্তি। বোচাই গ্রামের বুড়ো বটতলা চৌহদ্দিতে আসতেই নুটু নামের বুক শিরশির করে উঠল। ওরা এ তল্লাটের লোক নয়, বোচাই গ্রামের রকম সকম সে জানে না অত, তবে বাড়ি থেকে বেরোনোর সময় বজ্জেটু পই পই করে বলেছিল, আরে নটু, রাত বেরেতে বোচাই গ্রামের বটতলা পার হবি, তেমন বেগতিক দেখলে খবরদার চোখ খুলবি না। বট ঠাকুরের নাম জপতে জপতে হেঁটে পার হয়ে যাবি। কেন জেঠু, কি আছে ওখানে? বটতলায় রাত বেরেতে তোর শ্বশুর মশাই থাকে কিনা, পাত পেড়ে পঞ্চব্যঞ্জন ভোজের আয়োজন করবে। তবে তেনারা বেম্বদত্তি কিনা, নেহা যদি ধরেও ফেলে 2-4টে চরথপ্পর মেরে ছেড়ে দেবে। না, তোর ভয়ের কিছু নেই রে নুটু। তবে সাবধান, একবার যদি তাদের মুখটি চোখের দেখা দেখে ফেলেছ তবে আর নিস্তার নেই। নুটুর অবশ্য তেমন ভয়টয় কিছু লাগেনি। আগের মাসে 23 বছর পূর্ণ হলো তার। তবে বুদ্ধি শুদ্ধিতে যাকে বলে একেবারে ছেলে মানুষ। লেখাপড়া কোনোদিনই মাথায় ঢোকেনি তার, গায়ে গতরেও হয়ে ওঠেনি তেমন। কলা গাছের মতো নরম শরীর। আপাতত গ্রামেরই বাজারের এক কোণে একটি লন্ড্রির দোকান চালায় নুটুরাম। তখন ভয় না লাগলেও এখন কিন্তু একটু থমকেই গেল নুটু। রাত 7:30টার কাছাকাছি। বটতলাটা ঘুরঘুরটি অন্ধকার হয়ে আছে। পাশের জল জঙ্গলের ঝোপ থেকে ঝিঁঝি আর ব্যাঙের ডাক আসছে এক টানা। কোথা থেকে যেন দুটো শেয়াল একসঙ্গে ডেকে উঠল। নুটুর বুকে কে যেন দুটো কাঠি আইসক্রিমের ডগা ভুলিয়ে দিয়ে গেল। খুব খুব করে একবার কেশে পরিস্থিতি স্বাভাবিক করতে চাইল সে, কিন্তু কাশির আওয়াজটা কিসে যেন ধাক্কা খেয়ে ফিরে এলো। বটগাছটা ঝাঁকড়া, আকাশের গায়ে এমন করে ডালপালা মেলেছে সেটা যেন চাঁদ তারাগুলো ওই গাছেই ফলেছে। ডালের ফাঁক গলে মৃদু জ্যোৎস্না এসে পড়েছে নুটুর চোখে। গাছটাকে ঘিরে একটা সিমেন্টের বেদি। একসময় সেখানে সকাল বিকেল গাঁয়ের বুড়োদের আসর বসত। সেখান থেকেই নাম হয়েছে বুড়ো বটতলা। তবে দীর্ঘদিন হলো এখানে ছেলে বুড়ো কেউই আর এসে বসে না। বটতলাটাকে নিয়ে গুজব চালু আছে গ্রামে। কিছু গুজব নুটুর কানেও এসে পৌঁছেছে। হাতের জামা কাপড়ের ব্যাগটা শক্ত করে খামচে ধরল নুটু। জয় মা জগত্তম্বা, জয় বাবা বড় কাছারি, জয় মা জগত্তম্বা, জয় মা জগত্তম্বা, জয় মা জগত্তম্বা। মনে মনে বিড়বিড় করতে করতে জায়গাটা পার হয়ে যাচ্ছিল নুটু। এমন সময় অবিকল ওর গলা নকল করেই কোথা থেকে যেন একটা খুব খুব কাশির আওয়াজ ভেসে এলো। নুটুর পিলে আর একটু হলে গলার কাছে উঠে এসেছিল। হাতের ব্যাগটা খসে পড়ে যাচ্ছিল।
কাঁপা কাঁপা গলায় সে চিৎকার করে উঠল, কে 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 কাশলো? হ্যাঁ, কোনো সাড়া নেই। নুটু ভয়ে ভয়ে এগোতেই যাচ্ছিল, এমন সময় আবার কাশির শব্দ শোনা গেল। নুটু এবার তারস্বরে চেঁচিয়ে উঠল, গবর ডাক্তার বলেছে আমার গালে চর্মরোগ আছে, চর মারলে কিন্তু হাতে হাজা হয়ে যাবে। আহ, বেটা গর্ধ পেয়ার তেলে কোথাকার। হুকোই টান দিয়ে সবে মৌজটা জমেছে, তার পিন্ডি পুরো চটকে দিল হতভাগা। যত সব, অতই ভয় যখন, রাত বিরেতে এদিকে আসা কেন বাপ? চকিতে পেছন ফিরে তাকাতে মাটির ওপর আছাড় খেল নুটু। ওর মাথার ঠিক পেছনেই বটগাছের একটা উঁচু ডাল থেকে ঝুলছে দুটো পা। ডালের ওপরে যে মানুষটা বসে আছে তাকে ভালো করে দেখা যায় না, চাঁদটাকে আড়াল করেই যেন বসেছে সে। কেবল এটুকু বোঝা যায় যে তার পরনে একটা খাটো ধুতি, খালি গায়ে সাদা পৈতে, এবং কাঁধের পাশ দিয়ে বেরিয়ে আসছে সাদা তুলোটে ধোঁয়া। কাঁধ পেরিয়ে হাওয়ায় ভেসে সেই ধোঁয়া উড়ে যাচ্ছে চাঁদের দিকে। নুটু আবার চোখ বুজে উল্টো দিকে দৌড়ানোর চেষ্টা করতেই পেছন থেকে হাঁক ভেসে আসে। এক পায়ে গিয়েছ কি মরেছ? বেশ ভূতের ঠেলা তো খাওনি বাপধন। নুটু নিচে তাকিয়ে দেখে একটা বাঁশ পড়ে আছে ওর পায়ের ঠিক নিচে। পেছন থেকে নির্দেশ আসে, ও পাড়ার বিশ্বেশ্বর মহা ধরিবার লোক ছিল, মরে এখন বেশ ভূত হয়েছে। ওই বাঁশ পেরোতে গেছ কি সড়াৎ করে কোল ভাগে ধাক্কা দিয়ে ছিটকে দেবে। তাহলে আমি এখন কি করব? এক যদি ওর ওপরে পেচ্ছাপ করে দাও তাহলে ওর পগার পার হবে। বেশো বেটাদের ওই হলো জম। কিন্তু আমার তো ইয়ে পাচ্ছে না। তাহলে অপেক্ষা কর, পেলে করে দিস খন। ওরে বাবা, এদিকে মেশো আর ওদিকে বেয়াদব। বাজ পড়ার মতন ভৎসনা শোনা যায় গাছের ওপর থেকে। হঠাৎ লোকটা চোখ পড়ে নুটুর হাতের দিকে। প্যাকেটের দিকে হুকোটা তাক করে বলে, এই ছোকরা, তোর হাতে ওটা কি? হ্যাঁ, খাবার? না না, এটা ল ল কি লাড্ডু, লেডিকে নি লুচি, লন্ড্রি। অপদার্থ। আপনি তার মানে বোচাই গ্রামের ঝপাং করে একটা লাফ দিয়ে গাছের ডাল থেকে মাটিতে নেমে পড়ে লোকটা। মাটির ওপর শুয়ে থাকা ধুলো উড়ে যায়। একটু আগের সেই শেয়ালগুলো আবার তারস্বরে ডেকে ওঠে। কোথা থেকে যেন প্যাঁচাগুলো চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। ডানা ঝাপটিয়ে একটা রাতচরা পাখি ওদের মাথার ওপরের আকাশটা চিরে দিয়ে যায়। লোকটার মুখে একটা সরু হাসির ঝিলিক খেলে যায়। ব্রহ্মদৈত্য। নুটু চেয়ে দেখে লোকটা লম্বায় ফুট 6 কাছাকাছি, ধবধবে ফর্সা গায়ের রং, লোমশ বুক, পাতলা একটা ভুঁড়িও আছে। তার ওপর দিয়ে বইতে চলে গেছে প্যাঁচালো মতো গোল দুটো চোখ, লম্বাটে গোছের কান, বয়স আন্দাজ 70-এর খানিক ওপরে। বলছি, আমি যে আপনার মুখ দেখে ফেললাম, এবার কি হবে? কি আবার হবে? ঘাটটা ধরে মট করে মটকে দেব, তারপরে এই বট গাছেই দুটিটা মিলে। যাই হোক, তাহলে অনেক দিন হয়ে গেল নিজের মুখটা নিজেই দেখতে পাইনি। কেমন খোলতাই চেহারা হয়েছে একটু দেখে বলতো। কথা বলেই বুড়ো লাফিয়ে এসে ঝুঁকে পড়ে নুটুর মুখের ওপর। ভুতুড়ে মুখটা নাকের সামনে দেখেই নুটুর প্রাণ পাখি ছটফটিয়ে ওঠে। সে কোনো রকমে বলে, বেশ তো, খাসা চেহারা। আমাকে এইবারকার মতো ছেড়ে দিন বাবা ঠাকুর। আর কোনোদিনও ভুলেও এ পথ মারাবো না, কোনোদিনও না। মারাবি না? জব্বর একটা কথা বলেছিস বটে। লম্বা হাত বাড়িয়ে সরাত করে বটগাছের মগডাল থেকে হুঁকোটা টেনে আনে ব্রহ্মদত্তী। তারপর তাতে ভুরুক করে একটা টান দিয়ে বলে, তা এ পথে সন্ধ্যের দিকে বড় একটা কেউ তো আসে না, তুই এলি কেন? বাবা ঠাকুর, একটু তাড়া ছিল আমার, তাই। কিসের তাড়া? বোচাই গ্রামের কমল রায়ের মেয়ের বিয়ে লেগেছে কিনা, তো
মেয়ের মামা নকুরচন্দ্রের জন্য স্যুট ব্লেজারের বায়না দিয়েছিল কলকাতায়। সে মাল পরশু আসার কথা ছিল, কিন্তু ডাকে গোলমাল হওয়ায় এসে পৌঁছায়নি। বটে, তারপর? তো বাবুর আবার গো সাহেবি কোট না পড়লে বিয়েতে আসবেন না, তাই আমার ডাক পড়লো। তবে যে বললি তোর লন্ড্রির ব্যবসা? আসলে লোকে আমার কাছে স্যুট ব্লেজার ইস্ত্রি করতে দিয়ে যায়, তো আমি ওই একটু ভাড়া খাটাস। বেটা চোর কোথাকার। দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে আজকে। আজ এই হুকোর বাড়ি মাথায় মেরেই তো সব চালিয়াতে ঘুচিয়ে দেব। এবারকার মতো ছেড়ে দিন বাবা ঠাকুর, আমি সব জালিয়াতি ছেড়ে দেবো। মা জগদ্দম্বার দিব্যি। আবার ঠাকুর দেবতার নাম কেন? চুরি চামারির জন্য যদি মৃত্যুদণ্ড হতো তাহলে এ দুনিয়ায় খালি ভূতই থেকে যেত। তাছাড়া তুই তো ভাড়া খাটিয়ে পয়সা নিচ্ছিস না, তুই ভারী উপকারী ছেলে, তোকে আমার ভালো লেগেছে। নে একটা টান দে দেখি এটা। ও আমি খাই না। বাহ বাহ, এই তো সোনা ছেলে। দাদুর বয়সী লোকের হাত থেকে হুকো নিয়ে টান দিলে তোকে এই বাদুড়ের মতো ঝুলিয়ে রাখতাম গাছে। বেঁচে থাকতে আমার বাড়িতে সম্মান ছিল না, বুড়ো হয়েছিলাম কি না, বিষয় সম্পত্তিও লিখিয়ে দিয়েছিলাম ছেলের নামে। যেদিন লিখে দিলাম সেদিনই ছেলে বউ মিলে দুধ ছাই শুরু করলো। শেষে একদিন খাবারে ফলিডল মিশিয়ে, যাই হোক, সেই থেকে ব্রহ্মদত্তি হয়ে ঝুলে আছে এই বটগাছটায়। মাঝে মাঝে দুঃখ হয় বড়, তখন একটু মানুষজনকে ভয় দেখিয়ে মজা পায়, ব্যাস তাতেই বটতলা ফাঁকা হয়ে গেছে। আমারও আর শেষ ইচ্ছে পূরণ হলো না। তুই এখন যা বাপ, এখানে আর দেরি করিস না। মাটি থেকে কাপড়ের ব্যাগটা তুলে নিল নটু। পায়ে পায়ে এগিয়ে যাচ্ছিল, এমন সময় কি মনে পড়তে থেমে গেল। বাবা ঠাকুর, একটা কথা জিজ্ঞেস করি। আপনার শেষ ইচ্ছেটা বললেন পূরণ হয়নি, যদি বলতেন সেই ইচ্ছাটা কি ছিল তাহলে। মরার আগে বছর খানেক ভালো কিছু খেতে দিত না হতো বাগারা। ছালারা ফলিডলটাও মিশিয়েছিল ফ্যান ভাতে। মরার পর প্রাণটা কেবলই খাই খাই করে দে। একবার যদি প্রাণ ভরে দুটো ভালো মন্দ খেতে পারতুম। আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে বাবা ঠাকুর, আপনার ইচ্ছে পূরণ হতে পারে। কেমন বুদ্ধি? রায়দের বাড়িতে তো বিয়ে, তো আমার দোকানের পাশেই এক বুড়ো দাদু জামা সেলাইয়ের কাজ করে। তারও নেমন্তন্ন আছে, কিন্তু আসবে না। তার বদলে যদি আপনি চলেন আমার সঙ্গে। আরে দূর, তোরও যেমন বেয়াক্কেলে বুদ্ধি। বিয়ে বাড়ি যেতে গেলে ভালো জামা কাপড় লাগে, সাজগোজ লাগে, এই খালি গায়ে সেখানে কেন ঢুকতে দেবে আমাকে? জামা কাপড় তো আমার কাছেই আছে বাবা ঠাকুর, এই যে ইস্ত্রি করে একদম রেডি করা আছে, ও আপনার গায়ে হয়ে যাবে। সে না হয় হলো, কিন্তু মুখ, আমার মুখে গ্রামে সবাই চেনে। কেউ যদি দেখে ফেলে তাহলে। আসেন আমার সঙ্গে। আর কোথায় যাব? আরে আসেন না। খানিক দূর হেঁটে এসে একটা জলের ধারে বুড়োকে দাঁড় করিয়ে দেয় নটু। তারপর পুকুরের জলের দিকে দেখিয়ে বলে, এবার একবার দেখুন তো চিনতে পারছেন কিনা। বুড়ো জলের দিকে চেয়ে আঁতকে ওঠে। জলের ওপরে তার মুখের ছায়া পড়েছে। এ কি, এ কার মুখ? আগেও আপনারই মুখ বাবা ঠাকুর, ওই দাড়ি গোঁফ গজিয়ে অযত্নে সে মুখ আপনিই চিনতে পারছেন না। এবার বলুন। নিজের মুখের বিটকেল অবস্থা দেখে বুড়ো একটু মুষড়ে পড়ে। পরক্ষণেই বুঝি বিয়ে বাড়ির ফুলকো লুচি আর গরম ডুবো তেলে চোবানো বেগুন ভাজার গন্ধ নাকে আসে তার। মুখ চোখ ঝলকে ওঠে আলোয়। নাম কি হে তোমার ছোকরা? আগে নুটুরাম। তুমি খাসা ছেলে নুটুরাম। আর যদি তেমন ভোজ আমাকে খাওয়াতে পারো তবে তোমাকে আমি একটা উপহার দেব। হ্যাঁ। নুটু এগিয়ে দেখে গাছের তলায় পড়ে থাকা কোট ব্লেজারের প্যাকেট গায়েব হয়েছে। খানিক পরেই ওপর থেকে সাদা মেঘের মতো কিছু একটা হাওয়ায় ভাসতে ভাসতে নেমে আসে। নুটুর মাথার উপরেই এসে পড়েছিল আর একটু হলে। সে চকিতে সরে এসে দেখে একটা ধুতি।
কমলেশ্বর রায় রান্নাবান্নার তদারকি করছিলেন। বসত বাড়ির সামনে লাগোয়া মাঠেই বিরাট প্যান্ডেল করা হয়েছে। তার একদিকে খাওয়া দাওয়ার আয়োজন, অন্যদিকে রান্নাবান্না। কমলেশ্বর বিস্তর টাকা দিয়ে রান্নার ঠাকুর যদুনাথ আর তার দলবলকে আনিয়েছেন। সকাল থেকেই হাঁড়ি কড়াই আগলে পড়ে আছেন তারা। সকালে ভাত, সোনামুগ ডাল, চচ্চড়ি, মাছের কালিয়ার চাটনির ওপর দিয়ে গেছে। রাতের মূল আয়োজন লুচি, সঙ্গে বেগুন ভাজা, ঝালঝাল আলুর দম আর ঝুড়ো বোঁদে। কমলেশ্বরের চেহারাটা পাকাপোক্ত, বেদানার মতো মুখ, সর্বক্ষণ লালচে হয়ে থাকে। ছোটবেলায় ফুটবল খেলতে গিয়ে বেকায়দায় পড়ে গিয়েছিলেন পুকুর ঘাটে। তাতে ঘাড়ের কাছের হাড় ভেঙে যায়, ফলে মাথাটা কাঁধের বাম দিকে কিছুটা হেলে থাকে। কমলেশ্বর সকাল থেকেই কড়া নজর রেখেছেন রান্নার দিকে। সন্ধ্যের বরযাত্রীরা এসে যাওয়ার পরে আর এদিকটায় নজর দিতে পারেননি। এখন একটু ফাঁকা হতে ফিরে এসেছেন। যদুনাথের রান্নার হাতটি পাকা, তবে দুর্নাম আছে, সুযোগ পেলেই সে জিনিসপত্র একটু এদিক ওদিক করে সরিয়ে নেয়। এই লুচি ফুলছে না কেন হে যদু? আগে কর্তামশাই যেভাবে সকাল থেকে চেয়ে আছেন এদিকে, বোধহয় লজ্জা পাচ্ছে। ঠেসটা কানে নেন না কমলেশ্বর। আলুর দমের দিকে নজর দেন তিনি। হ্যাঁ, বেশ লালচে হয়েছে বটে। সেই সঙ্গে ভাজা মশলা, ধনেপাতার গন্ধ আসছে। মনটা হালকা হয়ে যায় তার। বোঁদেগুলো নধরকান্তি চেহারার হয়েছে। না, রান্নার আয়োজন মন্দ হয়নি। রান্নার দিক থেকে সরে এলেন তিনি। একটু আগেই পাড়ার কিছু ফচকে ছেলে স্পিকারে কি সব হিন্দি লাড়ালাপ্পা গান চালিয়ে দিয়েছিল। বাগদিপাড়ার নাচ হচ্ছিল সেখানে। কমল গিয়ে তাদের সব কটাকে খেদিয়ে দিয়ে আবার সানাই চালিয়ে দিয়েছে। একমাত্র মেয়ের বিয়ে বলে কথা। ভিড়ের মাঝে দুর্গেশ্বরীকে চোখে পড়ে তার। কাছে এসে বিড়বিড় করে বলেন, ওই দিকটা দেখেছো তুমি? শ্যামার কোনো অসুবিধা হচ্ছে না তো? ওই একটু গাঁই গুঁই করছে। কিসের গাঁইগুঁই? কিসের আবার? ওরে বিয়েতে মত নেই। আর তোমারও বাবা বলিহারি, সাত তাড়াতাড়ি মেয়েটাকে বিদায় না করলেই চলছিল না। যা গাঁইগুঁই করার করে নিক। কপালে সিঁদুর উঠলে যদি একটুও বেচাল দেখি, আমার চেয়ে খারাপ কেউ হবে না, এটা বলে দিলাম। গটগট করে বেরিয়ে আসেন তিনি। বসার জায়গাটায় এখন লোকজনের সমাগম। অকৃপণ হাতে ঝেঁটিয়ে নেমন্তন্ন করেছেন তিনি। বোঁচাই গ্রামের হেন লোক নেই যারে বিয়েতে নেমন্তন্ন নেই। লোকজন দেখে ভারী আমোদ লাগে তার। হ্যাঁ, মেয়ের বিয়ে যদি দিতেই হয় তাহলে এমন করেই। মূল দরজার দিকে চোখ পড়ে তার। দুটো মানুষ বাইরে থেকে ঢুকে আসছে ভেতরে। তাদের একজনকে তিনি চিনতে পারেন। হেঁটে এগিয়ে যান। এই নন্টু, আরে এত দেরি করলি কেন বাবা? ওই যে বটতলায়। তা হ্যাঁ রে, মামা বাবুর জামাটা দিয়ে এসছিস তাকে? নুটু ওপর নিচে ঘাড় নাড়ে। তা দিয়ে যখন এসছিস তাও তার দেখা নেই। রাত হয়ে গেল, আমি একা এদিকটায় কি করে এত সামলাবো? বলতে বলতে তিনি সরে পড়েন। পাশে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে ফিরেও তাকান না। দুজনে সন্তর্পণে ভেতরে ঢুকে আসে। বুড়ো ফিসফিস করে বলে, নটু, চলো জলদি লুচি টুচি সাঁটিয়ে সরে পড়ি, কেউ বুঝে ফেললেই চিত্তির। মেলা হ্যাংলা মানুষ তো আপনি, এসেই খেতে বসে যাবো, ব্যাপারটা খারাপ দেখা না? চলুন আগে মেয়ে দেখে আসি। আমার কি আর মেয়ে দেখার বয়স আছে? সে এক বয়সে অনেক। থামুন তো মশাই, পাত্রীর মুখটা অবধি দেখেননি, এদিকে খেতে বসার তাল করছেন। বুড়োর হাত ধরে আবার টান দেয় নুটু। প্যান্ডেল পেরিয়ে মূল বাড়ির দিকে এগিয়ে যায় দুজনে। মুখ ভর্তি দাড়ি গোঁপওয়ালা এক বৃদ্ধকে একটা বছর 22-এর ছেলের সঙ্গে হেঁটে যেতে দেখে কেউ কেউ ফিরে তাকায় ওদের দিকে। অস্বস্তি হয়। বুড়ো থেমে গিয়ে বলে, তুমি বরঞ্চ গিয়ে মেয়ে দেখে এসো, আমি ওই রান্নার জায়গাটা একটু দেখি, ওখানে লোকজনের ভিড় নেই দেখছি। নুটু আর কথা বাড়ায় না, মূল বাড়ির সিঁড়ির দিকে এগিয়ে যায় সে। মিনিট 10 পরে দুর্গেশ্বরী কমলেশ্বরকে আবার দেখতে পেয়ে পাঞ্জাবি ধরে টান দেন। বলছি শোনো না, তুমি বরঞ্চ এখনই খেয়ে নাও। সে কি, এখনই খেয়ে নেব? রোজ এই সময় খাওয়া অভ্যেস, কিছু মুখে না দিলে পিত্তে পড়বে তো। আর তাছাড়া কি, বাড়ির লোক আর বরযাত্রীদের জন্য আলাদা করে রান্না হয়েছে ফুলকো ফুলকো লুচি। আচ্ছা বেশ, তাহলে ভিতরে চলো, খেয়ে নি। কমলেশ্বরের জিভে জল আসে। দুপুর থেকে মেলা দৌড়দৌড়ি হয়ে গেছে, এমন কিছু খাওয়া হয়নি। সত্যি খিদে পেয়ে গেছে।
স্ত্রীকে নিয়ে বাড়ির দিকে এগিয়ে যান কমলেশ্বর। বাড়ির লোকেদের খাওয়া দাওয়ার আয়োজন বাড়ির ভেতরেই হয়েছে, তাদের জন্য আলাদা করে রান্নার ব্যবস্থা। যেতে যেতে রান্নাঘরের দিকে একবার উঁকি মারেন তিনি। নটুর সঙ্গের সেই লোকটা রান্নার ঠাকুরের সঙ্গে কি যেন কথা বলছে। লোকটাকে তিনি আগে দেখেননি, এই গ্রামের কেউ বলে মনেও হচ্ছে না। একবার খোঁজ নিয়ে দেখবেন। লুচির গন্ধ আসে বাড়ির ভেতর থেকে। সেদিকে আর মাথা না ঘামিয়ে ওপরে উঠতে থাকেন কমলেশ্বর। যে ঘরে কোণে বসেছে তার আশেপাশে এখন লোকজনের ভিড়। অনেকক্ষণ থেকেই উসখুস করছে শ্যামা। মেকআপের লোকটা ইচ্ছে মতো রং চড়িয়েছে মুখে, মাথায় একটা ভারী মুকুট পরিয়ে দিয়েছে। এত কিছুর মাঝে সোজা হয়ে দাঁড়িয়ে থাকাটাই দুষ্কর। সবে 17 পেরিয়েছে তার। একরকম জোর করেই তার বিয়েটা দিচ্ছেন কমলেশ্বর। পাত্রের বয়স নাকি 30-এর বেশি। কিছুক্ষণ উসকুস করে উঠে পড়ে শ্যামা, তারপর চারদিকে ভালো করে দেখে নেয়। চড়া আলো ভিড় করে রয়েছে ওর মুখের ওপর। মাথাটা ধরে আসছে বারবার, ওর দম বন্ধ হয়ে আসে। কি হয়েছে দিদি? আমি একটু বাইরে যাব, দমটা বন্ধ লাগছে। বেশ তো, খাওয়া দাওয়ার পরে চলো, আমি নিয়ে যাচ্ছি। না, আমি একাই যাব, তুই এখানেই থাক। কথাটা বলে আর দাঁড়ায় না সে, উঠে বাইরে বেরিয়ে আসে। এত আলো আর ভালো লাগছে না তার। একটু অন্ধকারে লুকোতে পারলে ভালো হতো। নটুর কোণে দেখার আগ্রহ নেই, বরঞ্চ ওসব দিক এড়িয়ে চলতেই ভালো লাগে তার। অন্য একটা জিনিসের জন্য দোতলায় এসেছে সে। যদিও বাড়িতে মেলা লোকজন, সব ঘরেই 2-3 জন করে লোক ঢুকে বসে আছে। কি যেন খুঁজতে থাকে নটু। জিনিসটা ঠিক কোথায় আছে সে জানে না। এ বাড়ির যে কোনো জায়গায় থাকতে পারে, কিন্তু আজকের থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। সে সব কটা ঘরে ঢুকে এপাশ ওপাশ চাইতে থাকে। হ্যাঁ, এখানেই কোথাও আছে জিনিসটা, অন্তত তেমনটাই তো শুনেছিল সে। হঠাৎ একটা ঘরের সামনে এসে দাঁড়িয়ে পড়ে নটু। এ বাড়ির সব ঘরই সাজানো হয়েছে, দরজার গোড়ায় মোমবাতি কিংবা টুনি লাইট লাগানো হয়েছে, কিন্তু এই ঘরটার দরজায় কোনো আড়ম্বর নেই, যেন কারো চোখই পড়েনি এদিকটায়। কেবল দরজাটা ভেজানো রয়েছে। হাত দিয়ে আস্তে করে ঠেলা মারে নটু, খুলে যায় দরজা। ভেতরটা অন্ধকার। ঘরে ঢুকে দরজাটা আবার ভেজিয়ে দেয় সে। না, আলো জ্বালানো যাবে না। জিনিসটা থাকলে এই ঘরেই থাকবে। ঘরের ভেতর আঁতিপাতি করে খুঁজতে থাকে সে। আলনা, দেরাজ, ভাঙা আলমারি সব থাবড়ে থাবড়ে দেখে, কোথাও কিচ্ছু খুঁজে পাওয়া যায় না। ঠিক এমন সময় একটা শব্দ কানে আসে, হালকা চাপা কান্নার শব্দ। ওর মনে হয় ঘরের ভেতরেই বিছানার উপর বসে কেউ কাঁদছে। নটু মনে মনে প্রমাদ গুনল, তাহলে কি ধরা পড়ে যাবে সে? কিন্তু ও যে ঘরে ঢুকেছে সেটা তো মানুষটার এতক্ষণে বুঝে যাওয়ার কথা। অর্থাৎ নটুকে ধরিয়ে দেওয়ার আগ্রহ সেই মানুষটার নেই। কে কে কাঁদছে? কে? ও নটু, তুই? নিজের নামটা শুনে থমকে যায় নটু। ছিটকে গিয়ে লাইটের সুইচটা খুঁজে নিয়ে আলো জ্বালে। তারপর চকিতে বিছানার দিকে চেয়ে অবাক হয়ে যায়। শ্যামা, আজ তোর বিয়ে? বিয়ে বল, শ্রাদ্ধ আমার। অনেক বারণ করেছিলাম আমি নটু, বাবা কিছুতেই শুনতে চাইল না। কিন্তু আমাকে যে বলেছিলি আমাকে আর ভালোবাসিস না। আমি তোকে দুঃখ দিতে চাইনি নটু। আমার বিয়ে হয়ে যাচ্ছে জানলে কত কষ্ট হতো বলতো তোর, তাই মিথ্যে বলেছিলাম আমি তোকে। ওর কাছে এগিয়ে আসে নটু, তারপর 2 হাতে 2 হাত রাখে। আমাকে কি? কাজে আসবি না আমার, আর কোনোদিন আসবি না। কিন্তু এই ঘরে কি খুঁজছিলিস তুই? একটা গয়নার বাক্স। তো নকুর মামা আমাকে গল্পের ছলে বলে ফেলেছিল এই ঘরে নাকি একটা গয়নার বাক্স লুকানো আছে, তার মধ্যে একটা হীরের আংটি। আমার দাদু বলতো বটে একটা আংটি আছে, তবে
এবাড়ির কেউ জানে না সে কথা, আমিও কোনোদিন খুঁজে পাইনি। তার মানে তুই চুরি করতে এ বাড়িতে? আমাকে বাড়িতে কেউ ভালোবাসে না রে নুটু, সবাই ভাগিয়ে দিতে চায়। মা বাসেনি, বাবা বাসেনি, দাদুটা ভালোবাসতো কিন্তু মরে গেল। ও তার মানে দাদুরই ঘর এটা? হ্যাঁ, তাই তো এখানে এসে কাঁদছি। কিন্তু দাদু... কথাটা শেষ করতে পারে না নুটু। দেওয়ালের দিকে চোখ পড়ে তার। একটা ছবি ঝুলছে সেখানে। সেটা দেখেই আঁতকে ওঠে, কিন্তু মুখ থেকে কোনো শব্দ বেরোনোর আগেই নিচের তলা থেকে একটা চিল চিৎকার ভেসে আসে। চিৎকার না কান্না পরিষ্কার বোঝা যায় না, তবে তাতে নুটুর বিস্ময় পেটের ভেতরেই ঢুকে যায়। কি হয়েছে দেখতে ওরা দুজনে ছুট লাগায় সিঁড়ির দিকে। সিঁড়ির কাছাকাছি পৌঁছেই রেলিং থেকে একটা অদ্ভুত দৃশ্য দেখে ওরা। একতলার হল ঘরে যেখানে খাওয়া দাওয়া হচ্ছিল, সেখানে কমলেশ্বর রায় আর দুর্গেশ্বরী চিত হয়ে পড়ে রয়েছেন। বুকের ওপর হাত দিয়ে কাটা পাঁঠার মতো ছটফট করছেন তারা। চতুর্দিকে লোক এসে জড়ো হয়েছে তাদের আশেপাশে। নাভিশ্বাস উঠেছে দুজনেরই। কমলেশ্বরের কাত করা ঘাড় একেবারেই কাত হয়ে গেছে। বেশ বোঝা যাচ্ছে বেশিক্ষণ আর বাঁচবেন না ওরা। হঠাৎ পেছন থেকে একটা হাত এসে পড়ে নুটুর কাঁধে। এই যে নটুরাম, চলো হে, একটা কাজ শেষ, আসল কাজ বাকি। আপনি তার মানে ওদের... নাকের বদলে নাক, চোখের বদলে চোখ, আর ফলিডলের বদলে ফলিডল। সাদা ময়দার গুণের মতো দেখতে, বুঝলে? বাড়ির জন্য যে ময়দা মাখা হচ্ছিল যদুনাথকে সাহায্য করার নাম করে, তার মধ্যে এক প্যাকেট মিশিয়ে দিলাম। কিন্তু আপনি ওনাকে মেরে ফেললাম? ও শালা এক নম্বরের চামারের বাচ্চা। নইলে শুধু সম্পত্তির জন্য কেউ বাবার খাবারে বিষ মেশায়? অমন কুলাঙ্গার ছেলে থাকার থেকে না থাকা ভালো। তার মানে এই হলো আপনার শেষ ইচ্ছা? আরে না না, এটা তো কিছুই না। জামারটা বেঁচে থাকলে নাতনি তাকে আরো জ্বালাতো, তাই বেড়া পার করে দিলাম। নাতনিটা আমার। শ্যামার দিকে এগিয়ে যায় বুড়ো, কিন্তু তার আগেই একটা কাণ্ড ঘটে যায়। এত মেকআপের চাপ, জমজমাট আলো, এতক্ষণের উত্তেজনার পর বহুদিন আগে মরা দাদুকে আবার চোখের সামনে দেখতে পেয়ে শ্যামা সামলাতে পারে না। দাদু, দাদু, দাদু বলে গোঙাতে গোঙাতে মাটিতে পড়ে যায় সে। বুড়ো হতাশ হয়, কাঁধ ঝুঁকে যায় তার। নুটুর দিকে না তাকিয়ে সে বলে, মানুষটা আমি কোনোদিনই তেমন ভালো ছিলাম না হে। বেঁচে থাকতে বাড়ির লোককে জ্বালিয়ে খেয়েছি। তোমার ঠাকুমা ছাড়া কারোর সঙ্গে তেমন বনিবনা হয়। তবে সে চলে যাওয়ার পর নাতনিটাকে বড় ভালোবাসতাম। ভেবেছিলাম মরার আগে হীরের আংটিটা ওকেই দিয়ে যাব, কিন্তু সে আর দেওয়া হলো না। এখন এই হলো আমার শেষ ইচ্ছা। দূর দাঁড় করে দৌড়ে নিজের ঘরের দিকে এগিয়ে যায় বুড়ো। নুটু ঝুঁকে একবার শ্যামাকে ঠেলা দেয়। সে দুবার গো গো শব্দ করে আবার অজ্ঞান হয়ে যায়। নুটু বুড়োর পিছু নেয়। ঘরে পৌঁছে সে দেখে খাটের তলায় কোনো গোপন খোপ থেকে একটা গয়নার বাক্স টেনে বের করছে বুড়ো। সেটা খুলতে খুলতে বলে, বেঁচে থাকতে কিছু দিতে পারিনি মেয়েটাকে, আজ দিয়ে যাব। সেই আংটিটা? আংটি? কিসের আংটি? তোমার ঠাকুমার সে আংটি আমি কবেই বেচে দিয়েছি। তুমি বরঞ্চ এই বাক্সটা নাও, এটার দামও নেহাত কম নয়। তাহলে শ্যামাকে কি দেবেন? কেন? এই যে আস্ত তোমাকে। আমি? কেন, তুমি শ্যামাকে ভালোবাসো না? হ্যাঁ তা বাসি, কিন্তু... কিন্তু কি? দেখো হে ছোকরা, মা বাপ মরা মেয়ে, আজকের মতো আমি বাঁচিয়ে নিয়েছি। আবার কে কবে ধরে বিয়ে দিয়ে দেবে ঠিক আছে? তার থেকে এই বেলা নিয়ে কেটে পড়ো। ওকে নিয়ে পালিয়ে যাব? হ্যাঁ, এক্ষুনি। প্রেম যখন করেছো তখন সংসার ঠিক চলে যাবে। ভেবে দেখো, 4 হাতে ইস্ত্রি করতে পারবে। এই শোনো, নিচে হই হল্লা হচ্ছে, এক্ষুনি কোনেকে খুঁজতে আসবে সবাই। তার আগে এই বেলা কেটে পড়ো, যাও যাও। নুটু আর দাঁড়ায় না সেখানে, ছুটে বেরিয়ে যায় ঘর থেকে। তবে যাবার আগে টিপ করে একটা প্রণাম করে বুড়ো ব্রহ্মদত্তিকে। শ্যামা এতক্ষণে উঠে বসে এদিক ওদিক তাকাতে শুরু করেছে।
নটু তার হাত ধরে টান দেয়। শ্যামা শ্যামা চলো, আমরা এক্ষুনি পালিয়ে যাবো। চলো, ওরা আসছে, ওরা আসছে। চলো চলো চলো। কারা? সবাই। চলো চলো, আমরা পালিয়ে যাবো। শ্যামা কিছুই বুঝতে পারে না। একটু আগে যে কি দেখে জ্ঞান হারিয়েছে সেটাই ভুলে গেছে সে। নটু বোঝে সময় নেই। সে দুহাতে শ্যামার মুখটা নিজের মুখের কাছে নিয়ে আসে। তারপর নরম নিচু গলায় বলে, শ্যামা, বলো। একটাই প্রশ্ন করবো তোমায়, উত্তর দেবে? কি? তুমি জামাই স্ত্রী করতে পারো? চলে এসো তাহলে। নটুর হাত ধরে দৌড়তে শুরু করে শ্যামা। সামনের দরজা দিয়ে পালানোর উপায় নেই। পেছনের দরজার দিকে ছুট দেয় ওরা। দুজনে খালি পায়ে বেরিয়ে আসে বাইরে। এদিকেও কজন লোক দেখতে পায় ওদের। চমকে উঠে ছুটে আসে তাদের মধ্যে কয়েকজন। শ্যামা, তোর বাবা? এ কি, তুই নটুর হাত ধরে কোথায় যাচ্ছিস? ওদের উত্তর দেওয়ার প্রয়োজন মনে করে না শ্যামা। নটুর আয়রন করা হাতের মধ্যেই জমাট উষ্ণতা খুঁজে পেয়েছে সে। ছুটতে ছুটতে বটতলার কাছে এসে থমকে দাঁড়িয়ে পড়ে দুজন। পেছন থেকে এখনো চিৎকার ভেসে আসছে। তাও দাঁড়িয়ে পড়ে নটু। শ্যামা তাড়া দেয় ওকে। এ কি, তুই দাঁড়িয়ে গেলি কেন? ওই যে, ওই দেখ। নটুর আঙুল মাটির দিকে নির্দেশ করছে। শ্যামা সেদিকে তাকিয়ে দেখে মাটির ওপর আড়াআড়ি পড়ে আছে একটা বাঁশ। সে আবার নটুর হাত ধরে টান দেয়। একটা বাঁশ দেখে দাঁড়িয়ে গেলি তুই? বাস নয়, ওটা বেশভূত। নটু কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই থেমে যায়। তার চোখে পড়েছে রাস্তার উপর পড়ে থাকা বাঁশটা সাধারণ বাঁশ নয়। তার একদিকের মাথাটা একটু বাঁ দিকে কাত হয়ে আছে। বাপের হাতে ফলিডল খেয়ে বেঘরের মৃত্যু। কিন্তু কর্তামশাই, আপনি শেষে বেঁশই হলেন। তুই কি বলছো? কিছুই তো বুঝতে পারছি না। তুমি একটু মুখ ফিরিয়ে দাও। হ্যাঁ, আমি একটু আসছি। শ্যামা 7-5 না ভেবে একটু পিছিয়ে যায়। নটুর ঠোঁটের কোণে একটা চওড়া হাসি খেলে যায়। বিজয় গর্বে বাঁশটার দিকে তাকিয়ে থেকে কি যেন করতে শুরু করে সে। রাত ঘুরঘুরটে হয়েছে। প্যাঁচা আর শেয়ালগুলো মনে হয় ঘুমিয়ে পড়েছে এতক্ষণে। অন্তত তাদের ডাক আর শোনা যাচ্ছে না। কেবল বটতলায় মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা রাক্ষসের মতো গাছগুলোর পাতা হাওয়ায় তিরতির করে নড়ছে। তার থেকেই একটা সরসর আওয়াজ উঠছে। খানিক্ষণ পরে সেই আওয়াজের সঙ্গে অন্য একটা আওয়াজ যোগ হয়। একটা লোক কষ্টে সৃষ্টে বটগাছের ডালে উঠে আসে। তার হাতে কি যেন একটা ধরা আছে। চকচক করছে জিনিসটা। কই গো কমলের মা, হাতটা বাড়াও দেখিনি। পাশে শেওড়া গাছের দিকে তাকিয়ে হেঁকে ওঠে লোকটা। রাতের নীরবতা ভেদ করে গাছের পাতার ফাঁক দিয়ে একটা লম্বা হাত এগিয়ে আসে বড় গাছের ডালের দিকে। লোকটার মুখের কাছে এসে থেমে যায় হাতটা। কি গন্ডগোলটা পাকিয়েছো বলো তো? বলি এই বয়সে ভূত হয়ে হার করবে না? ও মাগো, এ তো আমাদের বিয়ের সেই আংটি। এতদিন ঘরেই পড়েছিল, কবে থেকে ভাবছি এনে পরিয়ে দেব তোমায়। যার জিনিস তার হাতেই ভালো লাগে। তার মানে এটাকে উদ্ধার করার জন্যই এত কিছু করলে তুমি? তোমার মাথা এত বুদ্ধি কি করে এলো গো? ধুর, বুদ্ধি কি আমার নাকি? ভাড়ার বুদ্ধি। সে কি? আর বলো কেন, আমার এক চেনা তান্ত্রিক আছে বুঝলে গিন্নি। সেই তো ভুলিয়ে ভালিয়ে আটকে রাখলো নকুরচন্দ্রকে। সে মহাজ্ঞানী এক তান্ত্রিক, পিশাচ সেদ্ধ, মারণ উচাটন বশীকরণে সিদ্ধহস্ত। বদ ভূত বলো কি বদ মানুষ, সব ঝেড়ে একেবারে ফাঁক করে দেয়। সেই থেকেই তো নাম। বুড়োর কথা শোনা যায় না। তার আগেই শিয়াল আর প্যাঁচা একসঙ্গে ডেকে ওঠে।
সানডে সাসপেন্স ক্লাসিক্সে আজ শুনলেন শায়ক আমানের লেখা গল্প বোচাই গ্রামের বেম্বদত্তি। গল্প পাঠে দীপ, বাসুদেব কর্মকার, রাই, সাক্ষ্য, শ্রী, দেবজ্যোতি ঘোষ, অত্রি, মোহর, শায়ক আমান এবং গোধূলি। ধ্বনি পরিকল্পনা ও আবহ সঙ্গীত সৌম্য এবং শুভ। প্রচার অলঙ্করণ জয়েন দ্য ডটস। পর্ব পরিচালনায় দীপ। কার্যনির্বাহী প্রযোজনায় অল্টো। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।